রেডিও রামধনুতে আজকে তোমাদের জন্য রইল একটা মিষ্টি গল্প। প্রেমের গল্প কিনা আমি জানি না, কিন্তু ভালোবাসার গল্প, ভালোবাসা জারি থাকার গল্প। আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে, আর আজকে তোমাদের জন্য রইল ভালোবাসা জারি আছে। শুনতে থাকো। কাজকর্মর নামগন্ধ নেই, দু পয়সা ইনকাম করবার ইচ্ছে নেই, সারা দিন শুধু ঘুম, সিনেমা আর ঘুম। এ কেমন ছেলে দিলে তুমি আমাকে ভগবান! একরাশ বিরক্তি নিয়ে বলে উঠলেন দুলাল চন্দ্র পাল। ও, দুলাল চন্দ্র পালের সাথে এখনো পরিচয় হয়নি আপনাদের, তাই না? দুলাল চন্দ্র পাল হচ্ছেন আমাদের গল্পের হিরো অথবা জিরো, সুচেতন পালের বাবা। তো এই সুচেতন পাল, যার বাবার মানে দুলাল পালের তার ছেলেকে নিয়ে অফুরান স্বপ্ন, ছেলে বড় চাকরি করবে, বড় মানুষ হবে, বাপের নাম ফাটাবে, ইত্যাদি ইত্যাদি। তবে সেগুড়ে বালি দিয়ে সুচেতন এই বেলা 12টা বেজে যাওয়ার পরেও দরজায় ছিটকিনি দিয়ে বিন্দাস ঘুমোচ্ছে। এই যে লাট সাহেব, এবার দয়া করে ঘুম থেকে ওঠো, দরজাটা খোলো, বেলা 12টা পেরিয়ে গেল, উঠে আমাকে উদ্ধার করো বাপ এবার। সর্বনাশ করেছে রে, আজও আজও 12টা বেজে গেল। আজ নির্ঘাত বাবা পিটিয়ে আমার 12টা বাজাবে। অ্যালার্মগুলো আজকেও ধোকা দিল শালা। বালিশের পাশে রাখা নিজের মোবাইল ফোনটা হাতে তুলে নিল সুচেতন। ঘুমে প্রায় বুজে আসা চোখে ভালো করে দেখল সে। অ্যালার্ম তো পড়েছে অ্যালার্মের মতোই, ঠিক সময়, তবু সুচেতনের চোখে অ্যালার্মই দোষী। ওর লজিক বলছে, এ অ্যালার্ম কেমন অ্যালার্ম, যার এলেমে ঘুম ভাঙে না? রোজই সে চেষ্টা করে, তবুও ঘুমের জোশ কমে না। অগত্যা মোবাইল ফোনটাকেই গাল দিতে দিতে বিছানা ছেড়ে উঠল বাবু। এবার হবে খেলা। কায়দা করে নিঃশব্দে দরজাটা খুলে বাপের চোখ এড়িয়ে ঢুকে পড়তে হবে বাথরুমে। বাপ দেখতে পেলেই সব শেষ। মানে শুরু আবার একবার অপমানের নৃশংস সব বিশেষণের ব্যবহার শুরু। পা টিপে টিপে আলতো করে দরজার ছিটকিনিটা খুলে দরজার দুটো পাল্লার দুটো বালা আলতো হাতে টানতেই চিচিং ফাঁক। সামনেই দাঁড়িয়ে রয়েছেন দুলাল চন্দ্র পাল। খেয়েছে রে হতচ্ছাড়া, বেলা 12টা পেরিয়ে গেল, এখন ঘুম ভাঙছে তোর? আদ্দামরা একটা ছেলে, কাজ কাম নেই, সারাদিন শুধু ঘুম আর ঘুম। প্রত্যেক দিন রাত জেগে ওই মোবাইল ফোনটা না ঘাঁটলে তো পারিস। লজ্জা করে না তোর? লজ্জা করে না রে? তোর থেকে ছোট ছোট ছেলেরা চাকরি বাকরি করে সব বিয়ে থা করে ফেলছে, আর তুই 25 বছরের একটা আদ্দামরা ছেলে হয়ে গেলি, এখনো পর্যন্ত চাকরি বাকরির নাম নেই। ছি! সুচেতন বাপের ধমকে ধীর পিরিয়ে ছুটল বাথরুম থেকে হাত মুখ ধুয়ে বেরিয়ে সুচেতন বলল, দাও বাবা, খেতে দাও। ব্রেকফাস্ট করবো না এত দেরিতে, আর একেবারে ভাতই খাবো। বেরোতে হবে, জলদি দাও। তা ব্রেকফাস্ট আর কিভাবে খাবে তুমি? এটা কি ব্রেকফাস্টের সময়? রোজ রোজ সকালে না খেয়ে খেয়ে এবার কিছু একটা রোগ বাঁধাবি তুই, দেখিস। তোর আর কি, সব জ্বালা তো আমার হবে তখন। ভাল লাগে না, আর ভাল লাগে না। একদিন ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব সব, তখন বুঝবি। এভাবে আর নয়, আমি আর পারছি না, তোর মতো ছেলের সাথে আমি আর ঘর করতে পারছি না। গজগজ করতে করতে সুচেতনের সামনে ভাতের থালা এনে রাখলেন দুলাল চন্দ্র পাল। আজও সেই ভাত, ডাল আর উচ্ছে ভাজা। রোজ রোজই একই রান্না, ভালো লাগে না। যা পাচ্ছ তাকে আমায় উদ্ধার করো বাপ আমার। না পোষালে নিজের রাস্তা নিজে দেখো। এ বাড়িতে থাকতে হলে যেমন হবে তেমনই খেতে হবে, অত মন্ডা মিঠাইয়ের জোগাড় দিতে পারবো না। সুচেতন কোনো উত্তর দিল না, চুপচাপ সেরে নিল খাওয়া। খাওয়া শেষ করে নিজের ঘরে ঢুকে বন্ধ করে দিল ঘরের দরজা। আবার এলিয়ে পড়ল বিছানার উপর। বাইরে এখনো গজগজ করছে তার বাবা। ব্যাস, খাওয়া হতে না হতেই আবার গিয়ে শুয়ে পড়ল চিত হয়ে। এ কি ছেলে দিয়েছ তুমি আমায় ভগবান, ধন্য, আমি ধন্য তোমার কাছে। তুলে নাও এই ছেলের কাছ থেকে আমায়, তুমি তুলে নাও, সব পূর্ণ হোক, 16 কল্লা পূর্ণ হোক, আমি আর পারছি না। সুচেতন সব শুনেও না শোনবার ভান করে কানে লাগিয়ে নিল হেডফোন। মোবাইলে চালিয়ে নিল আবার একখানা সিনেমা।
বাংলা সিনেমার একেবারে পোকা সুচেতন। তার স্বপ্ন সে একদিন ভীষণ বড় একজন ফিল্ম ডিরেক্টর হবে। তবে স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে ঘাম রক্ত ঝরিয়ে যে পরিশ্রম করতে হয়, সে চিন্তা সুচেতনের অচেতন মাথায় কবে যে ঢুকবে কে জানে। মোবাইলে বিন্দাস সিনেমা দেখছে সুচেতন। সিনেমাটা সবে জমেছে, এমন সময় বেজে উঠল সুচেতনের ফোন। ধ্যাৎ, ভাল লাগে না। সবে শালা সিনেমাটা জমেছিল, আর সময় পায় না কল করবার। এরা বিরক্ত করে মারে, এরা আমাকে বিরক্ত করে মারে। শান্তি নেই, কোথাও শান্তি নেই। এদিকে বাপ চেল্লাচ্ছে, এদিকে এ এখন ফোন করছে। হ্যাঁ বল। কিরে, উঠেছিস? খাবার খেলি? হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে আমার। তুই বল, কি বলবি? বেরিয়ে পড়ে বা তাহলে। এখন এই রোদে একটু পরে বেরোলে হতো না? না, বেশি দেরি করে বাড়ি ফিরলে প্রবলেম আছে, এখনই বেরোতে হবে। দা, তারে তুই বল না ফোনে, কি জরুরি কথা আছে তোর, বল। একই তো ব্যাপার, আবার এই ভর দুপুরে দেখা দেখা করবার কি দরকার বলতো? কথা বাড়াস না, আয় তাড়াতাড়ি, আমি 5 মিনিটে বেরোচ্ছি। আরে শোন 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 না, বলছি এই কাঠফাটা রোদে ঘাটে না বসে অন্য কোথাও বসলে হয় না? পকেটে পয়সা আছে? নেই তো, থাকলে বলতাম কোনো ক্যাফেতে যেতে। নেই যখন, তখন ঘাটেই আয়। আমি নিচে সিঁড়ির দিকে নেমে অপেক্ষা করব। দেরি করবি না বলে দিলাম। রাখছি। সুচেতন কিছু বলবার আগেই রিয়া কেটে দিল কলটা। অগত্যা জিন্সটা পরে নিয়ে কোনো রকমে একটা জামা গায়ে গলিয়ে নিল সুচেতন। বাড়ি থেকে বেরিয়ে সাইকেলে চেপে বসল সে। এই শালা প্রেম করা যে কি জ্বালা, রোদ ঝড় জল যখন তখন দেখা করবার হ্যাপা। এই এত রোদে কোনো মানে হয় এসবের? ও বাবা, আমি আসছি, দরজাটা লাগিয়ে দাও। ও আচ্ছা আচ্ছা, নতুন একটা ক্যারেক্টার ঢুকে পড়েছে গল্পে। রিয়া। রিয়া হলো গিয়ে সুচেতনের গার্লফ্রেন্ড। সেই স্কুলের সময় থেকেই ওরা একসাথে, একসাথে স্কুল, একসাথে কলেজ, বলতে গেলে একসাথেই ওদের বড় হওয়া। আজ রিয়া কি যেন একটা জরুরি কথা বলতে এই অসময়ে গঙ্গার ঘাটে ডেকেছে সুচেতনকে। ঘাটের কাছে পৌঁছে রাস্তার একধারে সাইকেলটা রাখলো সুচেতন। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেল ঘাটের এক্কেবারে নিচের দিকে। কিন্তু কই রিয়া? ও যে বলেছিল এখানেই অপেক্ষা করবে, এখনও কি তবে এসে পৌঁছায়নি সে? রিয়াকে বিরক্ত হয়ে ফোনে ধরতে যাবে সুচেতন, এমন সময় এই এই তো এই তো এসে গেছি আমি। উপরে তাকিয়ে সুচেতন দেখল সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে আসছে রিয়া। আমাকে জরুরি তলব দিয়ে নিজে দেরি করে আসছিস? কেমন রে তুই? হেঁটে এলি নাকি? সাইকেলটা কোথায় রাখলি তুই? আরে আর বলিস না, সাইকেল নিয়ে বেরোচ্ছি বাড়ির থেকে। ওই আমাদের পাড়ার অভিমন্যুদা আছে না, দেখতে পেয়ে বললো কোথায় যাবে। আমি বললাম এই দোলতলা ঘাটের দিকে যাব। শুনে সে বলে কি না, চলো আমি বাইকে ছেড়ে দিচ্ছি। আর তুই চলে এলি? আরে বারণ করলাম কয়েকবার, কিচ্ছুতেই শুনলো না ছেলে। কি করব, চলেই এলাম তাই। না না, ভালোই করেছিস। এমনিতেই যা কড়া রোদ, সাইকেল টেনে এত দূর এলে আর দেখতে হতো না। হ্যাঁ, আর জানিস অভিমন্যুদা না নতুন বাইক নিয়েছে, R15, আলাদাই মজা চেপে। সুচেতন আলতো করে মাথা নাড়ল কেবল। রাস্তার উপরে উঁকি দিয়ে নিজের সাইকেলটার দিকে একবার তাকিয়ে নিয়ে কি একটা যেন বলতে যাচ্ছিল সে, তার আগেই রিয়া বলল, চল ওই দিকটায় বসি। চল। নে এবার বল দেখি, কিসের জন্য এই জরুরি তলব? হ্যাঁ মানে ওই আসলে। কি মানে আসলে করছিস, বল না তাড়াতাড়ি। না মানে কাল আমার দিদি আর দিদির বন্ধুরা দীঘা যাচ্ছে ঘুরতে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে আসলে। হ্যাঁ তো কি? না মানে দিদি আমাকেও খুব ফোর্স করছে যাওয়ার জন্য। ও আচ্ছা, তা ভালো তো, যা ঘুরে আয়। না মানে সেটা জিজ্ঞাসা করতেই ডাকলাম তোকে। আমি কি যাব? তো সমস্যা নেই তো কোনো? আরে না না, আমার আবার কিসের সমস্যা হবে, যা ঘুরে আয়। ঠিক আছে তাহলে। এটার জন্য তুই আমাকে এই ভর দুপুরে ঘাটে ডেকেছিলি? না মানে সামনাসামনি জিজ্ঞাসা করাই ভালো এসব, তাই না? ছিটিয়াল নাকি ভাই তুই? এটা তো ফোনেও বলা যেত। তা যেত কিন্তু। রিয়া তার কথা শেষ করবার আগেই বেজে উঠল রিয়ার মোবাইল ফোনটা। কে কল করছে দেখ। এই অভিমন্যুদা, তুমি চলে যাও গো, আমার একটু দেরি হবে ফিরতে।
আরে কেউ না, ওই অভিমন্যুদা বলছিল ফেরবার সময় ছেড়ে দেবে বাড়িতে, তাই। কেন, ভাঙা সাইকেল আর ভালো লাগছে না নাকি? তোর কথাবার্তাগুলো এবার একটু ঠিক কর। কথা বলার আগে ভালো করে ভেবেচিন্তে তারপর বল। না মানে ভুল তো কিছুই বলিনি, ভাঙা সাইকেলই তো আমার। আমার তো আর তোর অভিমন্যুদার মতো নতুন R15 নেই। নিজেকে না বদলালে কিচ্ছুই হবে না। এখনো তো একটা চাকরি জোটাতে পারলি না। কি যে হবে আমাদের কে জানে। কবে যে তুই নিজের পায়ে দাঁড়াবি, কবে যে বাবাকে বলবো। ভবিষ্যৎ অন্ধকার পুরো আমাদের। চল চল, উঠবো এবার। সুচেতন কেবল শুনল সবটা, উত্তর দিল না একটাও। রিয়া উঠে দাঁড়িয়ে অল্প কিছুক্ষণ কি একটা ভেবে আবার ধপাস করে বসে পড়ল সিঁড়িতে। সুচেতন বলল, কি হলো আবার বসে পড়লি যে? চল বেরোই, আরও কিছু বলার আছে নাকি? হ্যাঁ মানে একটা হেল্প লাগতো। হ্যাঁ হ্যাঁ বল না। ঝন্টুকে দুদিন রাখতে পারবি তোর কাছে? ঝন্টু মানে তোর ওই খরগোশটা? হ্যাঁ হ্যাঁ, রাখতে পারবি দুদিন? I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. এই মেরেছে, আমার নিজেরই সময় অসময় জ্ঞান নেই, তার উপর আবার একখানা খরগোশ। এই আমি পারবো রাখতে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন পারবি না? আরে ওরকম কোনো চাপ নেই, খালি মনে করে কয়েকবার খেতে দিয়ে দিলেই হবে। সে তো বুঝলাম, কিন্তু আচ্ছা কি খায় ও? ভাত রুটি মুড়ি এসব? ধ্যাৎ, খরগোশ ভাত রুটি মুড়ি এসব খায় কখনো? আমি মানে জানি না তো আসলে কি খায় তাহলে খরগোশ। আমাদের ঝন্টু হে খায়, ঘাস খায়, তুলসী পাতা খায়। ঘাস তুলসী পাতা এসব তো বুঝলাম, কিন্তু এই হেটা আবার কি? ওই ঘাসের মতোই একরকম। হে নিয়ে ভেবে লাভ নেই, তুই ঘাস আর তুলসী পাতা দিলেই হবে। এই কামড়াবে না তো? আরে না না, কিচ্ছু করবে না। বাচ্চাদের মতো ভয় পাচ্ছিস কেন? কোনো ভয় নেই। আচ্ছা ঠিক আছে। বাড়ি ফেরবার পথে রিয়ার বাড়ির সামনে দিয়েই ফিরল সুচেতন। তুই এখানে দাঁড়া, আমি ঝন্টুকে নিয়ে আসছি। রিয়া ঢুকে গেল বাড়ির ভিতর। অল্প কিছুক্ষণেই একটা চৌকো খাঁচা হাতে বাড়ির বাইরে বেরিয়ে এলো রিয়া। এই সুচেতনের প্রথম দেখা ঝন্টুর সাথে। সুচেতন এতদিন ভাবত খরগোশ শুধু সাদা রঙেরই হয়, তবে ঝন্টুর গায়ের রং সাদা নয়, কেমন একটা যেন ব্রাউন ব্রাউন রং। আরে সালা, দেখে আবার লাফাচ্ছে কেমন? এরকম রঙেরও খরগোশ হয়? অনেক রকমের খরগোশ হয় রে, সাবধানে রাখিস কিন্তু, ভয় পাবি না। কিচ্ছু করবে না ঝন্টু। যাও, একদম দুষ্টু করবে না বাবা, দুদিন একদম লক্ষ্মী হয়ে থাকবে। টাটা। হ্যাঁ টাটা। এই ঝন্টু ভাই টাটা কর, তুইও টাটা করে দে। দুম করে কেমন একটা যেন দায়িত্ব বেড়ে গেল সুচেতনের। একা রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। সাইকেলের কেরিয়ারে খুব যত্নে খাঁচাটাকে রেখে নিজের লম্বা লম্বা হাত দুটো দিয়ে একটা হাতে কেরিয়ারে বসিয়ে রাখা খাঁচা আর অন্য হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে কোনো রকমে বাড়িতে ফিরল সুচেতন। এটাকে এবার কোথায় যে রাখি? বাবা দেখলে হবে আরেক কাণ্ড। আমার ঘরেই ঢুকিয়ে রাখি যাই। একদিকে ভালো হয়েছে এই সময়টা বাবা ঘুমায়। চুপি চুপি খাঁচা শুদ্ধ ঝন্টুকে হাতে নিয়ে পা টিপে টিপে নিজের ঘরে ঢুকেই দড়াম করে দরজা বন্ধ করে দিল সুচেতন। খাঁচাটাকে রাখলো তার খাটের একেবারে পাশেই। বাবা ঘরে এলেই খাঁচাটাকে খাটের তলায় অনায়াসে ঢুকিয়ে বাবার চোখ এড়িয়ে যাওয়ার চরম ফন্দিটা মনে মনেই অনেক আগে এঁটে ফেলেছিল সুচেতন। তবে সে গুড়ে বালি, সুচেতনের এই নিখুঁত প্ল্যানিংয়ে এক নিমেষেই জল ঢেলে দিল আমাদের ঝন্টু বাবু। রিয়া সুচেতনকে একটা প্যাকেটে করে ঝন্টুর কিছু খাবারও দিয়েছিল। সেই প্যাকেট থেকে কিছুটা তুলসী পাতা ঝন্টুকে খেতে দিতে গিয়েই হলো বিপত্তি।
ঝন্টুকে খাবার দিতে যেই না সুচেতন খুলল খাঁচার দরজা, অমনি খরগোশটা খাঁচার ভেতর থেকে চকাত করে বেরিয়ে শুরু করে দিল বিশাল রকমের লম্পঝম্প। কখনো খাটের নিচে, কখনো আবার এক লাফে খাটের উপর, কখনো এদিক তো কখনো ওদিক। এ কি ঝামেলা রে বাবা, এটাকে এবার ধরবো কেমন করে? তবে রিয়া যে বলল খরগোশ নাকি খুব শান্ত, এ তো রীতিমতো সব ভেঙে ফেলে পারলে। এই শালা ঝন্টু, এই ঝন্টু আয় ভাই, ফিরে আয় খাঁচাতে। বাবা দেখলে দুজনের কপালেই শনি আছে আজ। আয় বাবা আয় রে, ওরে ঝন্টু রে, চলে আয় বাবা, চলে আয়। কে শোনে কার কথা? সুচেতনের কথা শুনে যেন আরও দাপাদাপি বেড়ে গেল ঝন্টুর। ঝন্টুর কাণ্ড কারখানা দেখে সুচেতনের মাথায় হাত। হঠাৎ, বাবু বাড়ি ফিরেছিস? এই খেয়েছে রে। ইয়ে মানে হ্যাঁ বাবা ফিরেছি, দাঁড়াও আসছি আমি, দরজা খুলো না, প্যান্ট পরছি। এবার কি হবে, এবার কি হবে, কিভাবে ধরবো মালটাকে? দরজা খুলবো কিভাবে? ভিতর থেকে চিটকিনি দিয়ে রেখে নাটক হচ্ছে নাকি? আর কতক্ষণ লাগে প্যান্ট পরতে? খোল দরজাটা, দরকার আছে। ঝন্টু এখন খাটের তলায়, ওর দাপাদাপি এখন খানিকটা কমেছে। সুচেতন নিচু হয়ে নিজের মাথাটা খাটের তলায় ঢুকিয়ে ফিসফিস করে বলল, এই এই ঝন্টু, চুপচাপ এখানেই শান্ত হয়ে বসে থাক, এখান থেকে একদম বেরোবি না, বেরোলেই বাবা দুজনকে পিঠে ছাতু করবে। এই হতচ্ছাড়া, প্যান্ট পরছিস না প্যান্ট তৈরি করছিস তুই? খোল দরজাটা। মদ ফদ খাচ্ছিস নাকি আজকাল ঘরের দরজা বন্ধ করে? এই জানোয়ার খোল। সুচেতন বুঝল এভাবে বাবাকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। ঝন্টুকে তো বোঝালো, কিন্তু ও কি আদৌ বুঝলো কিছু? বেরিয়ে পড়বে না তো খাটের তলা থেকে? নিজে থেকে দরজাটা খুলবি না আমি ভাঙবো এবার। কি করছিলিসটা কি এতক্ষণ ধরে ঘরের দরজা বন্ধ করে? সুচেতন কোনো উত্তর দিল না, খালি মাঝে মধ্যেই ভয়ে ভয়ে খাটের তলায় তাকালো আর চোখে। কিরে বল হতচ্ছাড়া, কি করছিলি তুই? মদফদের নেশা ধরেছিস নাকি? আরে কি সব যে বলো না তুমি বাবা, বললাম তো প্যান্ট পরছিলাম। কই প্যান্ট পরছিলি? তুই তো এই জামা প্যান্টটা পরেই বেরিয়েছিলি, বাপকে শেখাচ্ছিস? আরে কি দরকার বলো না তোমার। বুঝেছি, সব বুঝতে পারছি, সব দোষই আছে তাহলে তোমার। তোমার বয়স আমিও পেরিয়ে এসেছি বাবা। দিনের বেলা এমন ঘরের দরজা বন্ধ করে, ইস ছি 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 ছি। ইস কি সব বলছো বাবা তুমি, এগুলো কি সব বলছো? দুলাল চন্দ্র পাল গজগজ করতে করতে মুখ ঘুরিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন, এমন সময় ঘটি হারিয়েছে। ওরে বাপরে, এটা কি রে, কি ওটা? খাটের তলা থেকে তড়াক করে বেরিয়ে এসে একটা বিশাল হাই জাম্প মেরে একেবারে দুলাল চন্দ্র পালের পায়ের সামনে সেফ ল্যান্ড করলো ঝন্টু। খরগোশ? আমার বাড়িতে খরগোশ এলো কোত্থেকে? এই হতচ্ছাড়া, এই হতচ্ছাড়া, এই আবার আরেকটা হতচ্ছাড়াকে তুই কোত্থেকে ধরে এনেছিস? ইয়ে মানে বাবা, মানে হ্যাঁ বাবা, আমি জানি না, মানে হ্যাঁ আমি জানি, আমি বলতামই তোমাকে, আসলে একটু দেরি হয়ে গেছে বলতে। ঠিক আছে ঠিক আছে, যা যা যা, দৌড়ে যা, বাইরের দরজাটা গিয়ে লাগিয়ে এক্ষুনি, নয়তো রাস্তায় বেরিয়ে পড়বে, বিড়ালও ঘুরছে এদিক ওদিক। সুচেতন সোজা দৌড় লাগালো। দরজা লাগিয়ে এসে সুচেতন দেখল ঝন্টু দোলে বাবার কোলে। এ কি বাবা, তুমি ঝন্টুকে ধরলে কিভাবে? ঘাস পাতা আসে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঘরেই আছে, আনছি, দাঁড়াও আনছি। ঝন্টুকে কোল থেকে নামিয়ে ওর সামনে কিছুটা ঘাস রাখলেন দুলাল চন্দ্রপাল। ঝন্টু অল্প কিছুক্ষণ আগা পাঁচতলা ঘাসগুলো শুঁকে নিয়ে কুটকুট শব্দ করে শুরু করে দিল পেট পুজো। দুলাল চন্দ্রপাল ঝন্টুর মাথায় আলতো করে হাত বোলাতে বোলাতে শান্ত গলায় বললেন, তোর জ্যাঠার কাছে শুনেছিলাম
তো ঠাকুর দাদার নাকি ছিল একখানা খরগোশ, তার আবার নাম ছিল নাকি নেনু। কি অদ্ভুত নাম। যাই হোক, পেলি কোত্থেকে এটাকে? ওই একটা বন্ধুর, বেড়াতে যাচ্ছে তাই কটা দিন রাখতে বললো আমার কাছে। সাবধানে রাখিস, হতচ্ছাড়া বেড়ালগুলোর থেকে তো খুব সাবধানে। ভীষণ নিরীহ জীব এরা, কথা তো দূর, কোনো শব্দই করতে পারে না তেমন। বাবাকে ঝন্টুর মাথায় এমন সুন্দর করে হাত বোলাতে দেখে মনে মনে ভীষণ খুশি হলো সুচেতন। ঝন্টুকে রাখা নিয়ে বাবার ভয়ের যে পাহাড় খাড়া করেছিল সে মনে মনে, তা যেন কেমন চোখের নিমেষেই মিলিয়ে গেল। সেই দিনটা ঝন্টুর সাথেই হেসে খেলে কেটে গেল বাবা ছেলের। রাতে ঝন্টুকে খাঁচায় ভরে দিয়ে গেছেন দুলাল চন্দ্র পাল, সাথে একটা বাটিতে দিয়ে গেছেন বেশ খানিকটা ঘাস আর তুলসী পাতা, ঝন্টুর রাতের খাবার। ঘুমোতে যাওয়ার আগে দুলাল চন্দ্র পাল সুচেতনকে বলছিলেন খরগোশদের নাকি অভ্যেস যখন তখন খাবার খাওয়ার। এই নাকি ঘুমোচ্ছে, আবার এই নাকি উঠে বসে কুটকুট করে সাঁটিয়ে দিচ্ছে ঘাস পাতা। ঘটল তাই। তখন ভোর রাত, হঠাৎ কি একটা কুটকুট শব্দে ঘুম ভেঙে গেল সুচেতনের। খাটে উঠে বসে কিছুক্ষণ এদিক ওদিক ফ্যাল ফ্যাল করে তাকাবার পর হঠাৎ সুচেতনের মনে পড়ল ঝন্টুর কথা। হ্যাঁ, এ কাণ্ড ঝন্টুরই। এক মনে কুটকুট শব্দে ঘাস চিবোচ্ছে সে। ঝন্টুকে এভাবে ঘাস খেতে দেখে অজান্তেই কেমন একটা যেন হেসে ফেলল সুচেতন। বিছানায় আবার এলিয়ে দিল গা। সকালে কিসের একটা যেন শব্দে ঘুম ভাঙল সুচেতনের। তড়িঘড়ি বিছানায় উঠে বসল সে। নিচে তাকিয়ে দেখল, এ কি ঝন্টু? ঝন্টু কোথায়? খাঁচাটা কোথায় গেল? বিছানা ছেড়ে এক লাফে সুচেতন বেরিয়ে এলো বাইরে। দেখল দরজার কাছেই রাখা আছে ঝন্টুর খাঁচাটা। খানিকটা দূরেই বসে আছে তার বাবা, আর বাবার কোলে ঝন্টু। ঘন্টু বুড়ো, কি খাবে? কি খাবে? ঘাস খাবে ঘন্টু? ঘাস খাবে আমাদের ঘন্টু বুড়ো? ঘন্টু বুড়ো। সুচেতনের মনে পড়ল কাল রাতে তার বাবা তাকে ঘরের দরজায় ছিটকিনি দিয়ে শুতে বারণ করেছিল। কেন করেছিল সেটা সে নিজের চোখেই দেখে নিল সকাল সকাল। ঝন্টুকে এভাবে বাবার সাথে দেখে সুচেতনের মর্নিংটা একেবারে গুড মর্নিং হয়ে গেল চোখের নিমেষেই। সুচেতনকে দেখতে পেয়ে দুলাল চন্দ্র পাল বলে উঠলেন, আরে বাবা, সকাল 8টায় এটা কে উঠেছে? সূর্য আজ কোন দিকে উঠেছে বলো তো ঘন্টু? কোন দিকে উঠেছে সূর্যটা দেখো তো। সুচেতন মিনমিন করে বলল, ওর নাম ঝন্টু বাবা, ঘন্টু না। একসাথে এভাবেই কেটে গেল ওদের আরও একটা গোটা দিন। পরের দিন দুপুরে হঠাৎ ফেসবুকে রিয়া স্টোরিতে একটা ছবি দেখতে পেল সুচেতন। দীঘার বিচে রিয়া, সঙ্গে আরও 2টো মেয়ে আর 3টে ছেলে। ছবির 2টো মেয়েকেই ভালোভাবে চেনে সুচেতন। ওরা দুজনেই রিয়ার বন্ধু, তবে ছেলেগুলোর মধ্যে একজনকে চেনা চেনা ঠেকলেও বাকি দুজন একেবারেই অচেনা তার। ফেসবুকে সার্চ মারল সুচেতন, অভিমন্যু সেন। প্রোফাইল পিকের সাথে রিয়ার স্টোরির ছবিটা বেশ কয়েকবার মিলিয়ে দেখল সে। হ্যাঁ, ঠিকই ধরেছে সুচেতন। ওই 3টে ছেলের মধ্যে একটা ছেলে সেই নতুন R15ওয়ালা অভিমন্যুই, রিয়াদের পাড়ার অভিমন্যুদা। মাথাটা কেমন যেন হঠাৎ ঘুরে গেল সুচেতনের। তড়ি ঘড়ি সে ফোনে ধরল রিয়াকে। কিরে, কেমন ঘুরছিস? আরে তুই, এই ঝন্টু ঠিক আছে তো? ঝন্টু বিন্দাস আছে। তুই বল, তোর অভিমন্যুদা কেমন আছে? আমি তোকে বলতাম রে, সরি
ফিউচার দেখতে পারছিলাম না কিছু, এখনো বেকার তুই, তাই। চুপ, একদম চুপ। নোংরা মেয়ে একটা তুই। কি অনায়াসে ভেঙে দিলি এতগুলো দিনের বিশ্বাস। লজ্জা করে না? চুপ সালা, তুই কি 25 বছর বয়স, 2 পয়সা ইনকাম করার মুরদ নেই, একটা ভাঙা সাইকেলে করে ঘুরে বেড়াস এখনো, তোর লজ্জা করে না? কাল বিকেলে কল করব, চুপচাপ বড় রাস্তায় এসে ঝন্টুকে দিয়ে যাস। আর পারলে এবার কিছু কর, নয়তো আর বললাম না। রিয়া কেটে দিল কল। সুচেতন কেমন একটা যেন শান্ত হয়ে গেল। তার চোখ দুটো ভিজে গেল একটা নিঃশব্দ কান্নার জোয়ার ভাটায়। হঠাৎ কি একটা যেন শব্দে পিছনে ঘুরে তাকালো সুচেতন। ড্রেসিং টেবিলটার উপর সুচেতন দেখতে পেল ঝন্টুকে। কি একটা যেন করছে সে। কি ভীষণ রকমের একটা রাগ হলো সুচেতনের ঝন্টুর উপর। এই 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 সালা, সারাক্ষণ তোর নাটক চলছে না? সবসময় তোর নাটক চলছে, সবসময় এটা ফেলছিস সেটা ফেলছিস। তোর বাবার বাড়ি পেয়েছিস এটা, শালা শুয়োরের বাচ্চা। সুচেতন ধরতে যাবে ঝন্টুকে, অমনি ঝন্টু তরাক করে এক লাফে প্রথমে ড্রেসিং টেবিল থেকে খাটে, তারপর খাট থেকে আবার একটা লাফ মেরে সোজা নিচে নেমে দৌড়ে ঢুকে গেল খাটের তলায়। হঠাৎ সুচেতনের চোখ পড়ল ড্রেসিং টেবিলের উপর রাখা ছবিটায়। এই ছবিটাই জিভ দিয়ে চাটছিল ঝন্টু। ছবিটা সুচেতনের মায়ের। তখন সুচেতনের বয়স 9। কি যেন একটা রোগে আজন্মকালের মতো হারিয়ে গেল মা। মায়ের ছবিটা হাতে তুলে বুকে টেনে নিল সুচেতন। তারপর কেন কেন চলে গেলে মা? কেউ এই দুনিয়াতে কেউ ভালো না, তুমি ভালো ছিলে, শুধু তুমি কেন চলে গেলে আমার ছেলে? ভালো লাগে না আমার। রিয়া আমাকে ঠকালো জানো মা, বাবা আমাকে সবসময় বকে। ভালো লাগে না, কেউ ভালোবাসে না আমায় মা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? ঝমঝমিয়ে কান্না নামলো সুচেতনের চোখে। এমন বৃষ্টি বাদলার মরশুমে হঠাৎ সুচেতনের পায়ে এসে টোকা মারছে কে? সুচেতন তড়িঘড়ি নিচে তাকালো। পিছনের দুটো পা মাটিতে রেখে সামনের দুটো পা সুচেতনের দিকে তুলে ধরেছে ঝন্টু। এ যেন ওর আবদার। সামনের দুটো পা তুলে ধরে ঝন্টু যেন একটা ছোট্ট শিশুর মতো তাকে কোলে তুলে নেওয়ার অমলিন একটা আবদার রেখেছে সুচেতনের কাছে। হাঁটু গেড়ে বসে পড়ল সুচেতন, দু হাতে বুকে টেনে নিল ঝন্টুকে। I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope. A nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. আরও একটা দিন কেটে গেল এভাবেই। ঝন্টুর সাথে দুলাল চন্দ্র পালের খুনসুটিও এই দুদিনে জমে উঠেছে বেশ। তবে সুচেতনের বাড়িতে ঝন্টুর এই ছোট্ট ভ্যাকেশন শেষ। বিকেলে নয়, রিয়ার কল এসে গেছে আজ সকালেই। ঝন্টুকে ফিরিয়ে দিতে হবে এবার। তবে সমস্যা হচ্ছে ঝন্টুকে আজ কিছুতেই খাঁচাতে ভরা যাচ্ছে না। সে কোলে উঠছে ঠিকই, কিন্তু খাঁচার দিকে তাকে নিয়ে গেলেই শুরু হচ্ছে তার বড় বড় সব লং জাম্প আর হাই জাম্প। অগত্যা ঝন্টুকে কোলে নিয়েই বেরিয়ে পড়ল সুচেতন। রিয়া দাঁড়িয়ে আছে বড় রাস্তায়। এই দুদিনে ঝন্টুকে কি সুন্দর কোলে নিতে শিখে গেছে সুচেতন। সুচেতনের কোলে কোলে ঝন্টু চলল নিজের বাড়ির পথে। বড় রাস্তায় মুখোমুখি দাঁড়িয়ে রিয়া আর সুচেতন, আর সুচেতনের কোলে ঝন্টু। সুচেতন অথবা রিয়া কেউই কারোর সাথে কোনো কথা বলল না। সুচেতন রিয়ার মুখের দিকে তাকালো পর্যন্ত না, কেবল দু হাতে ধরা ঝন্টুকে এগিয়ে দিল রিয়ার দিকে।
রিয়া আলতো দু হাতে কোলে তুলে নিল ঝন্টুকে। খরগোশটাকে ফিরিয়ে দিয়ে মুখ ঘুরিয়ে নিজের বাড়ির দিকে ফিরছে সুচেতন। হঠাৎ রিয়ার কোল থেকে ছিটকে বিশাল বড় একটা হাই জাম্প লাগালো ঝন্টু। ঝন্টু, কিছুটা দূরেই সুচেতন। ঝন্টুকে রিয়ার কাছে ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছে সে। হাই জাম্পের পর সুচেতনকে উদ্দেশ্য করে ঝন্টুর সে কি দৌড়! চোখের নিমেষেই সুচেতনের ডান পাটায় গিয়ে এক ধাক্কা ঝন্টু। সুচেতন তড়িঘড়ি নিচে তাকালো। পিছনের দুটো পা মাটিতে রেখে সামনের দুটো পা সুচেতনের দিকে তুলে ধরেছে ঝন্টু। এ যেন ওর আবদার। সামনের দুটো পা তুলে ধরে ঝন্টু যেন একটা ছোট্ট শিশুর মতো তাকে কোলে তুলে নেওয়ার অমলিন একটা আবদার রেখেছে সুচেতনের কাছে। এই ঝন্টু, এ কি তুই রাস্তায় ছুটছিস কেন এভাবে? লেগেছে মাথায়? আছো আছো আছো, কোলে আছো, আয় আয় আয়। রাস্তার উপরেই হাঁটু গেড়ে বসে পড়ল সুচেতন। দু হাতে বুকে টেনে নিল ঝন্টুকে। আদরে আবদারে ওদের দুজনের মাথার উপরে শান্ত হয়ে এলো একটা গোটা আকাশ। ওদের ভালোবাসা জারি আছে। কি ভালোবাসা জারি আছে তো? কেমন লাগলো আমাদের ঝন্টুকে? ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল। তোমরা শুনছিলে রেডিও রামধনুতে আমাদের আজকের গল্প ভালোবাসা জারি আছে। রচনায় এবং গল্প পাঠে আমি ঋত্বিক ছিলাম তোমার সঙ্গে, এবং রিয়ার চরিত্রে ছিল প্রেরণা। ভালো থেকো, শুনতে থেকো রেডিও রামধনু। সবার ভালোবাসা জারি থাকুক।